बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आजकेर लेक्चारेर विषय ह्यूमैन रिसोर्स मैनेजमेंटेर इंटरनैशनल HRM। इंटरनैशनल HRM की इंटरनैशनल HRM अर्थात IHRM যেটা আমরা সংক্ষেপে বলি IHRM হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি সংস্থা বিভিন্ন দেশে তার কর্মচারীদের নিয়োগ, প্রশিক্ষণ, উন্নয়ন, পারফরম্যান্স ম্যানেজমেন্ট এবং অন্যান্য HR কার্যক্রম পরিচালনা করে। এটি স্থানীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে কর্মীদের ব্যবস্থাপনাকে সমন্বয় করে। উদাহরণ দিয়ে বলতেছি, মনে করুন আপনি একটি বাংলাদেশি কোম্পানির HR ম্যানেজার। আপনার কোম্পানি এখন জার্মানিতে একটি নতুন শাখা খুলেছে। এখন আপনার কাজ হলো জার্মানিতে কর্মী নিয়োগ দেওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং স্থানীয় সংস্কৃতি ও আইনের উপর শ্রদ্ধাশীল হয়ে সকল রীতিনীতি মেনে চলা। একদিন আপনি দেখলেন জার্মান কর্মীরা বাংলাদেশি কর্মীদের চাইতেও বেশি ফর্মাল এবং সময়নিষ্ঠ। এখানেই IHRM এর গুরুত্ব বোঝা যায়। ভিন্ন সংস্কৃতি ও আইনের সাথে খাপ খাইয়ে নেওয়া। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার কোম্পানি একটি আমেরিকান টেকনোলজি কোম্পানি। আপনারা চায়নাতে একটি নতুন সফটওয়্যার ডেভেলপমেন্ট সেন্টার খুলতে চান। সেই ক্ষেত্রে আপনাকে 4টি মৌলিক বিষয় মাথায় রাখতে হবে। 1. নিয়োগ, 2. প্রশিক্ষণ, 3. আইন, 4. সংস্কৃতি। নিয়োগ অর্থাৎ চায়নাতে নিয়োগ কেমন হবে? চায়নাতে মেধাবী প্রোগ্রামারদের কোনোই অভাব নাই, তবে তাদের বেতন এবং সুযোগ ও সুবিধা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এছাড়াও চাইনিজ সংস্কৃতিতে কর্মীদের সাথে যোগাযোগ এবং যোগাযোগ রক্ষার নিয়মকানুন সম্পর্কে আপনার জানতে হবে। 2. প্রশিক্ষণ। এখন চায়নায় প্রশিক্ষণ কি হবে? চাইনিজ কর্মীদের আমেরিকান কোম্পানির সংস্কৃতি এবং কাজের পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। এর জন্য আপনাকে দক্ষ, যারা চাইনিজ কালচারে প্রশিক্ষণ দিতে পারদর্শী এইরকম প্রশিক্ষক এবং ট্রেনিং প্রোগ্রাম তৈরি করতে হবে। 3. আইন, চায়নার ল অনুযায়ী। চায়নাতে শ্রম আইন এবং কর আইন সম্পর্কে জানা থাকতে হবে। এই আইনগুলি মেনে চলতে হবে এবং কর্মীদের অধিকার রক্ষা করতে হবে। 4. সংস্কৃতি। চায়নায় তার কি সংস্কৃতি? চাইনিজ সংস্কৃতি এবং রাজনীতি সম্পর্কে ধারণা থাকতে হবে। কর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য এই জ্ঞান কাজে লাগবে। এই উদাহরণ থেকে বোঝা যায় যে ইন্টারন্যাশনাল HRM একটু তাহলে জটিল প্রক্রিয়া, যেখানে বিভিন্ন দেশের সংস্কৃতি, আইন এবং রীতিনীতি সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। ইন্টারন্যাশনাল HRM এর ধাপ বা স্তম্ভ। বিজ্ঞ HRবিদের মতে ইন্টারন্যাশনাল HRM মোট 5 প্রকার বা এর স্তম্ভ মোট 5 প্রকার। আবার কোনো বিজ্ঞ HRবিদের মতে ইন্টারন্যাশনাল HRM
বা এর ধাপ বা স্তম্ভ মোট 6 প্রকার। আমি টোটাল স্তম্ভ বা ধাপ 6 প্রকার উল্লেখ করতেছি। 1. নিয়োগ ও নির্বাচন, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। 2. প্রশিক্ষণ ও উন্নয়ন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। 3. কর্মক্ষমতা ব্যবস্থাপনা, পারফরম্যান্স ম্যানেজমেন্ট। 4. ক্ষতিপূরণ ও সুবিধা, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট। 5. শ্রম আইন ও নিয়মকানুন, লেবার লজ অ্যান্ড রেগুলেশন। 6. আন্তঃসংস্কৃতি ব্যবস্থাপনা, ক্রস কালচারাল ম্যানেজমেন্ট। 1. নিয়োগ ও নির্বাচন, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। ভিন্ন দেশে কর্মী নিয়োগের সময় স্থানীয় শ্রমবাজার, সংস্কৃতি এবং আইন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। একটি উদাহরণ দিচ্ছি। একবার একটি ভারতীয় কোম্পানি যুক্তরাষ্ট্রে কর্মী নিয়োগ করতে গিয়ে দেখল আমেরিকানরা ফ্লেক্সি টাইম পছন্দ করে। তারা বাংলাদেশি বা ভারতীয় স্টাইলে 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করতে চায় না। তাই কোম্পানিতে তাদের নীতিতে পরিবর্তন আনতে হয়েছিল। ফ্লেক্সি টাইম কি? ফ্লেক্সি টাইম হলো এমন একটি কাজের ব্যবস্থা যা কর্মীদের কাজ শুরু এবং শেষ করার সময় তাদের নিজস্ব পছন্দের কিছু সুযোগ দেয়। 2. প্রশিক্ষণ ও উন্নয়ন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। ভিন্ন সাংস্কৃতিক কর্মীদের জন্য ক্রস কালচারাল ট্রেনিং প্রয়োজন। একটি উদাহরণ দিচ্ছি। জাপানে একটি বাংলাদেশি কোম্পানি তাদের কর্মীদেরকে জাপানি সংস্কৃতি শেখানোর জন্য বিশেষ ট্রেনিং দেয়। যেমন জাপানিদের সাথে হ্যান্ডশেক না করে বরং হালকা মাথা নত করে অভিবাদন জানা। ধরুন একটি আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের নতুন কর্মীদের জন্য বাংলাদেশে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল কর্মীদের মধ্যে আমেরিকান সংস্কৃতি এবং কোম্পানির মূল্যবোধ সম্পর্কে ধারণা দেয়া। এই প্রশিক্ষণ কর্মসূচিতে কয়েকটা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে। সেগুলো কি কি? 1. যোগাযোগের দক্ষতা, আমেরিকানদের সাথে কিভাবে স্পষ্টভাবে এবং আত্মবিশ্বাসের সাথে যোগাযোগ করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দেয়া। 2. দলবদ্ধ কাজ, আমেরিকান কর্মীরা কিভাবে দলবদ্ধ হয়ে কাজ করে এবং একে অপরের সাথে সহযোগিতা করে সেই সম্পর্কে ধারণা দেয়া। 3. সমস্যা সমাধান, জটিল পরিস্থিতিতে কিভাবে সমস্যা সমাধান করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। 4. সাংস্কৃতিক সংবেদনশীলতা, আমেরিকান সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানো হয়। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশি কর্মীরা আমেরিকান কোম্পানির সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারে এবং তাদের সাথে কাজ করতে নিজেদের প্রস্তুত করতে পারে। পারফরম্যান্স ম্যানেজমেন্ট, ভিন্ন দেশে কর্মীদের কর্মক্ষমতা ব্যবস্থাপনা, পারফরম্যান্স ম্যানেজমেন্ট মূল্যায়নের সময় স্থানীয় প্রেক্ষাপট বিবেচনা করা প্রয়োজন। একটা উদাহরণ দিচ্ছি। একটি ব্রিটিশ কোম্পানি বাংলাদেশি কর্মীদের
পারফরমেন্স রিভিউ করতে গিয়ে দেখল বাংলাদেশিরা সরাসরি সমালোচনা পছন্দ করে না, তাই তারা স্যান্ডউইচ মেথড ব্যবহার করে। স্যান্ডউইচ মেথড কি? স্যান্ডউইচ মেথড হলো প্রথমে প্রশংসা, তারপর সমালোচনা, শেষে আবার প্রশংসা। একই স্যান্ডউইচ মেথড বলে। 4. ক্ষতিপূরণ ও সুবিধা, কম্পেনসেশন অ্যান্ড বেনিফিট। ভিন্ন দেশে বেতন কাঠামো, বোনাস এবং অন্যান্য সুবিধা স্থানীয় বাজার ও আইন অনুযায়ী নির্ধারণ করতে হয়। একটি উদাহরণ দিচ্ছি। একটি কানাডিয়ান কোম্পানি সৌদি আরবে কর্মীদের জন্য বিশেষ হাউজিং অ্যালাউন্স দেয়, কারণ সেখানে বিদেশি কর্মীদের জন্য বাসস্থান ব্যবস্থা করা কঠিন। 5. শ্রম আইন ও নিয়ম কানুন, লেবার লস অ্যান্ড রেগুলেশন। প্রতিটি দেশের শ্রম আইন আলাদা। যেমন ইউরোপে কর্মীদের জন্য বছরে কমপক্ষে 20 দিনের ছুটি বাধ্যতামূলক। একটি উদাহরণ দিচ্ছি। একটি অস্ট্রেলিয়ান কোম্পানি চায়নায় তাদের কর্মীদের জন্য গোল্ডেন উইক ছুটির সময় বিশেষ বোনাস দেয়, কারণ চায়নায় এই সময়ে সবাই বাড়ি যায়। 6. আন্তঃসাংস্কৃতিক ব্যবস্থাপনা, ক্রস কালচারাল ম্যানেজমেন্ট। আন্তঃসাংস্কৃতিক ব্যবস্থাপনা, ক্রস কালচারাল ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল HR এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যা আন্তর্জাতিক ব্যবসা এবং সম্পর্ক উন্নয়নে সাহায্য করে। একটা উদাহরণ দিচ্ছি। একটি আমেরিকান কোম্পানি জাপানে তাদের নতুন শাখা খুলল। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা CEO মিস্টার জনসন জাপানি সংস্কৃতি সম্পর্কে খুব কম জানতেন। তিনি ভেবেছিলেন যে আমেরিকান কর্মীরা যেভাবে কাজ করে জাপানি কর্মীরাও একইভাবে কাজ করে। মিস্টার জনসন জাপানে পৌঁছানোর পর তিনি কর্মীদের জন্য একটি পার্টির আয়োজন করলেন। তিনি কর্মীদের বললেন যে তারা তাদের পরিবারের এবং বন্ধুদের সাথে করে পার্টিতে আসতে। মিস্টার জনসন আশা করেছিলেন যে পার্টিটা একটি জমকালোপূর্ণ বিশাল সাফল্য হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। জাপানি কর্মীরা পার্টিতে খুব কম আগ্রহ দেখিয়েছিল। তারা মিস্টার জনসনকে বলেছিল যে তারা তাদের পরিবার এবং বন্ধুদের আনতে পারবে না, কারণ এটি তাদের সংস্কৃতির বিরুদ্ধে। জাপানি সংস্কৃতিতে কর্মীদের তাদের পরিবারের সদস্যদের সাথে কোম্পানির অনুষ্ঠানে আনা হয় না। মিস্টার জনসন খুব হতাশ হয়েছিলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি জাপানি সংস্কৃতি সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করেছিলেন। তিনি জাপানি সংস্কৃতি সম্পর্কে আরও জানার সিদ্ধান্ত নিলেন। তিনি জাপানি ভাষা শিখতে শুরু করলেন এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে বই পড়া শুরু করলেন। কিছুদিন পর মিস্টার জনসন জাপানি সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে জাপানি কর্মীরা আমেরিকান কর্মীদের থেকে আলাদাভাবে কাজ করে। তিনি জাপানি কর্মীদের জন্য একটি নতুন কর্ম পরিকল্পনা তৈরি করলেন। এই পরিকল্পনায় জাপানি কর্মীদের সংস্কৃতির প্রতি মনোযোগ দেওয়া হয়েছিল। নতুন পরিকল্পনাটি সফল হয়েছিল। জাপানি কর্মীরা এখন কোম্পানির সাথে আরও বেশি জড়িত ছিল। তারা মিস্টার জনসনকে একজন ভালো লিডার হিসেবে দেখত।
এই গল্প থেকে আমরা কি শিখতে পারি যে আন্তর্জাতিক ব্যবস্থাপনার জন্য বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানা খুবই জরুরি। বিভিন্ন সংস্কৃতিতে মানুষেরা আলাদাভাবে কাজ করে এবং তাদের আলাদা আলাদা মূল্যবোধ থাকে। একটি সংস্কৃতিতে যা সঠিক, অন্য সংস্কৃতিতে তা ভুল হতে পারে। আন্তঃসাংস্কৃতিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সহযোগিতা বাড়াতে পারি এবং একটি শক্তিশালী দল তৈরি করতে পারি। 1.4.2-তে ইন্টারন্যাশনাল HRM এর ধাপ বা স্তম্ভ নিয়ে আলোচনা করেছি। টোটাল 6টি স্তম্ভ নিয়ে আমি আলোচনা করেছি এই পর্যন্ত। আর এই 6টি স্তম্ভ আমি প্রত্যেকটি আলাদা আলাদা করে এপিসোড তৈরি করব এবং খুব সহজভাবে সেটা তুলে ধরব। এখন আমি 1.4.3 এর ইন্টারন্যাশনাল HRM এর প্রকারভেদ নিয়ে আলোচনা করতেছি। এখানে ইন্টারন্যাশনাল HRM এর প্রকারভেদ 3 প্রকার। 1, এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ অর্থাৎ জাতি কেন্দ্রিক পদ্ধতি। 2, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ অর্থাৎ বহুকেন্দ্রিক পদ্ধতি। 3, গিওসেন্ট্রিক অ্যাপ্রোচ অর্থাৎ ভূকেন্দ্রিক পদ্ধতি। খটকা লাগতেছে না? বিষয়টা একটু জটিল মনে হচ্ছে, আমি সহজভাবে বুঝিয়ে বলতেছি। 1, এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ জাতিকেন্দ্রিক পদ্ধতি হলো কোম্পানির হোম কান্ট্রির নীতিগুলো অন্য দেশেও প্রয়োগ করা। অর্থাৎ হোম কান্ট্রির নীতি অন্য দেশেও প্রয়োগ করা, অর্থাৎ সেম থিং। একটা উদাহরণ দিচ্ছি। একটি আমেরিকান কোম্পানি জার্মানিতে তাদের HR নীতিতে প্রয়োগ করতে গিয়ে দেখল জার্মান কর্মীরা আমেরিকান স্টাইলের কাজের মধ্যে আনন্দ, এটা জার্মানিরা পছন্দ করে না। 2, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ অর্থাৎ বহুকেন্দ্রিক পদ্ধতি হলো প্রতিটি দেশে স্থানীয় নীতি অনুসরণ করা। একটা উদাহরণ দিচ্ছি। একটি ফ্রেঞ্চ কোম্পানি পাকিস্তানে তাদের HR নীতি স্থানীয়ভাবে তৈরি করে। যেমন পাকিস্তানি কর্মীদের জন্য বিবাহিত ছুটি এবং পারিবারিক অনুষ্ঠানের ছুটি দেওয়াটা স্থানীয় রীতির সাথে প্রচলিত। 3, গিওসেন্ট্রিক অ্যাপ্রোচ ভূকেন্দ্রিক পদ্ধতি। ভূকেন্দ্রিক পদ্ধতি হল বৈশ্বিক নীতি তৈরি করা এবং সব দেশে একই নীতি প্রয়োগ করা। একটা উদাহরণ দিচ্ছি। একটি সুইডিশ কোম্পানি তাদের সব দেশের কর্মীদের জন্য একই ধরনের পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে, কিন্তু স্থানীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেমটা মূল্যায়িত হয়। 1.4.4 ইন্টারন্যাশনাল HRM এ কি কি নলেজ থাকা উচিত? ইন্টারন্যাশনাল HRM এ মূলত 4টা বিষয়ের উপর নলেজ থাকা খুবই দরকারি। 1, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ ক্রস কালচারাল কমিউনিকেশন। 2, বৈশ্বিক শ্রম আইন গ্লোবাল লেবার লস। 3, বৈশ্বিক নেতৃত্ব দক্ষতা গ্লোবাল লিডারশিপ স্কিল। 4, বৈশ্বিক নিয়োগ কৌশল গ্লোবাল রিক্রুটমেন্ট স্ট্র্যাটেজিস। 1, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ। আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ হলো ভিন্ন সংস্কৃতি মানুষের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় তা জানা। উদাহরণস্বরূপ, একটি জাপানি কোম্পানির HR ম্যানেজার ব্রাজিলে গিয়ে দেখল ব্রাজিলিয়ানরা মিটিংয়ে অনেক কথা বলে এবং
সরাসরি মতামত দেয়, যা জাপানের চেয়ে টোটালি আলাদা। 2. বৈশ্বিক শ্রম আইন, অর্থাৎ বিভিন্ন দেশের শ্রম আইন সম্পর্কে জানা। উদাহরণস্বরূপ, একটি দক্ষিণ কোরিয়ান কোম্পানি ফ্রান্সে তাদের কর্মীদের জন্য 35 ঘন্টার কর্ম সপ্তাহ বাস্তবায়ন করে, কারণ ফ্রান্সে এটি বাধ্যতামূলক, যেটা দক্ষিণ কোরিয়াতে নয়। 3. বৈশ্বিক নেতৃত্ব দক্ষতা, অর্থাৎ ভিন্ন সংস্কৃতির কর্মীদের নেতৃত্ব দেওয়ার দক্ষতা। একটি জার্মানি কোম্পানির ম্যানেজার বাংলাদেশি কর্মীদের নেতৃত্ব দেওয়ার সময় শিখলেন যে বাংলাদেশিরা হায়ারার্কি অর্থাৎ শ্রেণীবিন্যাস পছন্দ করে এবং সিনিয়রদের সম্মান করে। 4. বৈশ্বিক নিয়োগ কৌশল, অর্থাৎ ভিন্ন দেশে কিভাবে সেরা ট্যালেন্ট খুঁজে বের করা যায় তার কৌশল। যেমন উদাহরণস্বরূপ, একটি কানাডিয়ান কোম্পানি চায়নায় লিঙ্কডইনের পরিবর্তে স্থানীয় জব পোর্টাল ব্যবহার করে সেরা কর্মী খুঁজে পান। তাই এই কোম্পানি মনে করে লিঙ্কডইন এর পরিবর্তে স্থানীয় জব পোর্টাল থেকে সেরা কর্মী বাছাটাই নিয়োগ কৌশল। 1.4.5 IHRM অর্থাৎ ইন্টারন্যাশনাল HRM এর গুরুত্ব। একবার একটি মার্কিন কোম্পানি চায়নায় তাদের কর্মীদের জন্য ক্রিসমাস পার্টির আয়োজন করল, কিন্তু তারা জানতো না যে চায়নায় ক্রিসমাস তেমন গুরুত্বপূর্ণ নয়। তাই পার্টিতে তেমন কোনোই সাড়া পাওয়া যায়নি। এরপর থেকে তারা সেই মার্কিন কোম্পানি স্থানীয় উৎসব যেমন চায়না নিউ ইয়ার উদযাপন শুরু করে। আর একটি উদাহরণ দিচ্ছি, একটি ব্রিটিশ কোম্পানি জাপানে তাদের কর্মীদের জন্য কাজের মধ্যে চা বিরতি প্রথা চালু করল, কিন্তু জাপানি কর্মীরা এই বিরতি নেয়নি, কারণ জাপানে কাজের সময় ব্যক্তিগত কাজ করা অগ্রহণযোগ্য। কোম্পানিকে পরে এই নীতি বাতিল করতে হয়। তাহলে আমরা ইন্টারন্যাশনাল HRM থেকে বুঝতে পারলাম যে ইন্টারন্যাশনাল HRM শুধু নিয়োগ বা বেতন দেওয়ার বিষয় নয়, এটি একটি সংস্থাকে বৈশ্বিকভাবে সফল করার চাবিকাঠি। ভিন্ন সংস্কৃতি, আইন এবং প্রেক্ষাপট বুঝে সঠিক HR নীতি প্রয়োগ করলে একটি কোম্পানি বিশ্বজুড়ে তার কর্মীদের সাথে সফলভাবে কাজ করতে পারে। একটি ভালো IHRM স্ট্র্যাটেজি হলো সেতুর মতো, যা বিভিন্ন দেশের মধ্যে সংযোগ স্থাপন করে এবং ব্যবসার উন্নতি নিশ্চিত করে। তাই শুধুমাত্র নিয়মকানুন জানলেই চলবে না, বরং মানুষ ও সংস্কৃতির প্রতি সংবেদনশীল হতে হবে। আজকে এই পর্যন্তই। পুরো ইন্টারন্যাশনাল HRM এর ধাপ, স্তম্ভ ও তার শাখা প্রশাখা নিয়ে পরবর্তীতে আমার আলোচনা থাকবে এবং আলাদা আলাদা এপিসোড থাকবে। সকলকে সেই এপিসোডে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চোখ রাখুন আমাদের চ্যানেলে, ভালো কিছু আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ।